নমস্কার বন্ধুরা, আমি মিঠুন। সবাইকে স্বাগত জানাই মিঠুন মুভি জাদুর আর একটা ভিডিওতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে কথা বলবো উইন্ডোজের নতুন সিনেমা ফুল পিসু এডভার্ট নিয়ে। মুভিটা আমার কেমন লাগলো প্রথমত বলে রাখি, উইন্ডোজের প্রথম সিনেমা ইচ্ছে দেখার পর তাদের আগামী কাজগুলোর প্রতি আমার যেরকম ইচ্ছে জন্মেছিল, ইদানিংকালে তার ভানুপ্রিয়া ভূতের হোটেল বলি বা রক্তবীজ 2 বলি, সেগুলো দেখার পর সেই ইচ্ছেটা আমার মারা গেছে। এবং এই মুভিটার ক্ষেত্রে যদি বলতে হয়, এই মুভির ট্রেলার কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো এবং অর্জুনবাবু আরেকটা ফ্যাক্টর ছিল এই মুভিটা আমার দেখতে যাওয়া। এবং সত্যি কথা বলতে এই মুভিটা দেখে কিন্তু আমি অত্যন্ত হতাশ হয়েছি। প্রথমত বলে রাখি, এই মুভির স্ক্রিপ্টের কাজ করেছে জিনিয়া ম্যাডাম। জিনিয়া ম্যাডামকে দিয়ে কেন যে স্ক্রিপ্টের কাজ উইন্ডোজ করায় তার কোনো সদুত্তর আমার কাছে নেই। তোমাদের যদি কারোর জানা থাকে তোমরা প্লিজ আমাকে জানিও। যেখানে রক্তবীজ 2 এর মতো একটা খাজা কাজ জিনিয়া ম্যাডামের হাত থেকে বেরিয়েছে। এবং এই মুভিটা যারা দেখোনি তাদেরকে বলতে চাই, 2 মাস আগে হইচইতে একটা কন্টেন্ট এসেছিলো ঠাকুমার ঝুলি, পারলে তোমরা ওটা দেখে নিও। তাহলে আমার মনে হয় না যে এই মুভিটা তোমরা পয়সা খরচা করে দেখতে যেতে পারবে বা দেখতে যেতে চাইবে। কারণ এই দুটো মুভির গল্প কিন্তু প্রায় এক। হ্যাঁ, চেঞ্জেস অবশ্যই আছে। সেখানে শ্রাবন্তী ছিল, এখানে সৈনী ম্যাডাম আছে। এবং সেইখানে যে মানে বিয়ের দিনকে, বিয়ের পিঁড়িতে আর কি, বউ মারা গেছিলো, এখানে বিয়ের পিঁড়িতে বর মারা গেছে। তো চেঞ্জেস কিন্তু ওইটুকুই আছে, বাদ বাকি কনসেপ্ট বলি পুরোপুরি এক। এবং হবে নাইবে কেন, দুটোইতে একই সোর্স মেটেরিয়াল থেকে ঝাপা। সেটা হচ্ছে আগাথা ক্রিস্টির ওরিয়েন্ট এক্সপ্রেস। তাও মানা যায় যে একটা সোর্স মেটেরিয়াল থেকে ঝেপে কাজ করেছো, কিন্তু এক্সিকিউশন লেভেলটা যদি ভালো হয় না, এই কথাগুলো আর মনের মধ্যেই আসবে না। এই মুভিতে এক্সিকিউশন লেভেল অত্যন্ত জঘন্য, অত্যন্ত জঘন্য। জিনিয়া ম্যাডাম স্ক্রিপ্ট অত্যন্ত বোরিং, অত্যন্ত ডিসগাস্টিং। এবং হুডানিট কনসেপ্টে একটা মুভি, কোনো রকম থ্রিল বা কোনো রকম সাসপেন্স আমি অনুভবই করতে পারছি না। মুভিতে প্রচুর ফানি লাইন্স আছে, কিন্তু সেগুলো আমার কাছে অত্যন্ত আনফানি। এবার যদি আমি অভিনেতাদের পারফরমেন্সের কথা বলি, দেখো দেখো বন্ধুরা, অর্জুনবাবু তার নিজের জায়গায় কিন্তু যথেষ্ট ভালো কাজ করেছে। এবং অর্জুনবাবু কিন্তু নেগেটিভ চরিত্রে মারাত্মক অভিনয় করে। যারা অর্জুনবাবুর সেই মতো, মানে অর্জুনবাবুর অভিনয়ের সঙ্গে সেই মতো এক্সপোজার হওনি, তাদের জন্য আমি একটা মুভি রেকমেন্ড করতে চাই, অন্তর্ধান। এই মুভিতেও কিন্তু তিনি নেগেটিভ চরিত্রে অভিনয় করেছিলেন। তপন সিনহার মুভি, তোমরা পারলে দেখে নাও নেগেটিভ চরিত্র অভিনয় কাকে বলে। এবং যারা কমার্শিয়াল স্পেসের মধ্যে অর্জুনবাবুকে দেখতে চাও, তাদের জন্যে অর্জুন বলে একটা মুভি আছে, ঠিকানা বলে একটা মুভি আছে, সেই মুভিগুলো তোমরা ইজিলি দেখতে পারো। এবং হিন্দিতে অঙ্কুশ বলে একটা মুভি আছে, সেটাও তোমরা দেখতে পারো। এছাড়া কমল হাসানের সঙ্গে একটা মুভি আছে, ইয়ে জো হ্যায় জিন্দেগি, সেই মুভিটাও তোমরা দেখতে পারো। তো অর্জুনবাবু একজন ট্যালেন্টেড অভিনেতা, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো তাকে বাদ দিয়ে বাদ বাকিদের অভিনয় অত্যন্ত জালি এবং খাজা। রজতাভ দত্তের যদি কথা বলি, রজতাভ দত্ত এই ধরনের অভিনয় প্রচুর করেছে। সেই বারুদ থেকে দেখে আসছে সেই একই টাইপের হাসি, দাঁত কেলিয়ে অভিনয় করা। এবং রজতাভ দত্তের থেকে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির আর কিছু নেওয়ার নেই। এ তো আর সাউথ ইন্ডাস্ট্রি নয় যে রজতাভ দত্তকে পেদ্দির মতো একটি মুভিতে নতুনভাবে প্রেজেন্ট করবে। তো এটা রজতাভ দত্তর কাছে যত না লজ্জাজনক, তার থেকে বেশি লজ্জাজনক আমাদের টলিউড ইন্ডাস্ট্রির পক্ষে। কারণ রজতাভ দত্ত একজন অত্যন্ত ট্যালেন্টেড অভিনেতা। সৈনী ম্যাডাম ওকে, মানে সৈনী ম্যাডাম যে পারফরমেন্সটা দিয়েছেন তার থেকে ফার বেটার পারফরমেন্স শুভ মুহূর্তে রাখি গুলজার দিয়েছিল। হ্যাঁ বলি, ঋতুপর্ণ ঘোষ এই কনসেপ্টের ওপর বহু বছর আগে একটা মুভি বানিয়ে দিয়েছিল শুভ মুহূর্ত, তোমরা পারলে সেই মুভিটা দেখতে পারো। তো রাখি গুলজারের ধারে পাশে কিন্তু না শ্রাবন্তী আছে, না সৈনী ম্যাডাম আছে। এবার যদি আমি রাইমা সেনের কথা বলি, রাইমা সেনকে দেখতে খুব গ্ল্যামারাস লেগেছে, কিন্তু তার যে প্রনাউন্সিয়েশন, এটা দু জায়গায় দুরকম। তো এই ছোটো ছোটো ডিটেলিং যে কেন চোখে পড়লো না এত বড় একটা এস্টাবলিশ প্রোডাকশন হাউসের কর্মকর্তাদের, সেটা নিয়ে আমার যথেষ্ট বড় প্রশ্ন আছে। অনন্যা ম্যাডাম এখানে একটা নাচের দৃশ্যে মানে নেচেছেন, তো সেটা নিয়ে খুব কথা হয়েছিল। তো আমারও একটা এক্সপেকটেশন জন্মেছে যে কী এমন নেচেছেন দেখি। কিন্তু ও বাবা, এটাকে যদি নাচ বলা হয় তাহলে দেবদাসে যেটা ঐশ্বরিয়া রায় করেছে, বা উমরাও জানে যেটা রেখা বা মীনা কুমারী করেছিল, সেইটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তো নাচ কাকে বলে, আমার মনে হয় এই কনসেপ্টটাই উইন্ডোজের নতুন করে শেখা উচিত। এবং নাচের দৃশ্যে কীভাবে মানে ক্যামেরা অ্যাঙ্গেল শ্যুট করতে হয়, সেটা উইন্ডোজের যথেষ্ট শেখার কিন্তু আছে। সবাই যদি মনে করে আমি সঞ্জয় লীলা বনশালী হব, সবাই যদি মনে করে আমি কে আসিফ হয়ে যাব, তাহলে সেটা আমার মনে হয় মূর্খামি। যাই হোক, এই তো গেল নাচের প্রসঙ্গে। এবার আমি ছোট একটা ডিটেলিংয়ের কথা বলি। অর্জুনবাবুর
মারা গেলেন এবং তার বউ ছাদের ওপর ধিটাং ধিটাং করে নাচছে। কেন নাচছেন তার কোনো ব্যাখ্যা নেই, এবং ব্যাখ্যা তো নেই, ঠিক আছে, আমি লজিক ছেড়েই দিলাম। তার বউ যখন নাচছে একটা দৃশ্যে দেখা যাচ্ছে তার শাড়ি মানে কোমরের থেকে আঁচল সরে গেছে, আরেকটা দৃশ্যে তার কোমরে শাড়ির আঁচল গোঁজা। তো এই ডিটেলিংটা কারোর চোখে পড়লো না। যাই হোক, এবার যদি আমি এখানে অভিনয়ের ঋষভ বসুর কথা বলি, তো অত্যন্ত অ্যাভারেজ মানে অভিনয়। এছাড়া অর্জুনবাবুর মুখে বহুবার এস্টেট এস্টেট কথাটা আমরা শুনতে পাই। তো ৮ থেকে ১০ জন লোক থাকা যদি একটা এস্টেটের নমুনা হয়, তাহলে আমার কাছে আমার মামার বাড়িটাও এস্টেট, কারণ সেখানে ১৫ থেকে ২০ জন আত্মীয় স্বজন মানে মামা মামি মামাতো ভাই সকলে মিলে লোকজন বসবাস করে। তো সেটাও তাহলে আমার কাছে একটা এস্টেটের মতো হয়ে গেল আর কি। তো এইটা হচ্ছে এস্টেটের নমুনা। এবার যদি ড্যান্সারদের কথা বলি, একই ড্যান্সারদের দিয়ে মানে নাচিয়ে গেছে আর কি, তো সেখানেও কোনো চেঞ্জেস নেই। তো এর থেকে আমার মনে হয় রক্তবীজের বাজেট অনেক বেশি ছিল। এবার যে বাড়িটাকে রাজবাড়ি বলে চালানো হচ্ছে সেটা রাজবাড়ি কম, বিয়ের বাড়ি বেশি লাগছে। এবার আরেকটা আমি ভুল ত্রুটির কথা বলছি, এখানে জমিদার বাড়ির সময়কালটা দেখানো হচ্ছে, তো জমিদার বাড়ির সময়কাল এবং রজতবাবু দত্তের যে ইন্ট্রোডাকশানটা সেটা মনে হচ্ছে ২০২৬ এবং জমিদার বাড়ির সময়কাল দুটোকে এক করে দেওয়া হয়েছে। বলা হচ্ছে জমিদার বাড়ির সময়কাল, কিন্তু রজতবাবু দত্ত যেভাবে এন্ট্রি নিল সেটার সঙ্গে কোনোভাবেই খাপ খায় না। আমার মনে হয় এইসব ধরনের কাজ করার আগে উইন্ডোজের কর্মকর্তাদের একবার স্ত্রী কিংবা চারুলতা মুভিটা দেখা উচিত। ডিটেলিংয়ের কাজ কিভাবে করতে হয় সেটা সেই মুভিগুলো দেখে শেখা উচিত। খালি বাজেট নেই বাজেট নেই বললে কান্নাকাটি করলেই চলে না। বাজেট না থাকলেও অল্প বাজেটেও কিন্তু ভালো কাজ করা যায়। তো যাই হোক, এইটা তো হচ্ছে এদের ডিটেলিংয়ের ব্যাপার। যে লোকেশানটা দেখানো হয়েছে সে লোকেশানটা কিন্তু ভালো, কিন্তু সেই লোকেশানটাকে সেইভাবে এক্সপ্লোরই করা হয়নি, ক্লোজ শট নিয়ে নিয়ে বারবার ছেড়ে দেওয়া হয়েছে। এই মুভিতে যদি দেখো প্রচুর ক্যারেক্টার, কিন্তু কোনো ক্যারেক্টারের ডেপথ সেইভাবে নেই। কিন্তু ক্যারেক্টারগুলোকে যেভাবে ইন্ট্রোডিউস করানো হয়েছে মনে হচ্ছে অমিতাভ বচ্চনে ইন্ট্রোডিউস করানো হচ্ছে, শাহরুখ খানে ইন্ট্রোডিউস করানো হচ্ছে, টম ক্রুজের ইন্ট্রোডিউস করানো হচ্ছে। এই ইন্ট্রোডাকশনারি সিনগুলো দেখে আমার একটাই কথা মনে হচ্ছিল, ধনেপাতা আবার ক্যাশমেমো। এবার যদি গানের কথা বলি, এই মুভিতে কোনো গান আমার জন্য ওয়ার্ক করেনি। উইন্ডোজ এর আগে বহু ভালো ভালো গান কিন্তু আমাদের উপহার দিয়ে, আগাথা ক্রিস্টির গল্প নিয়ে সেটাকে পিন্ডি চটকে একটা বাজে পরিবেশনা করা হয়েছে। হ্যাঁ, এখানে একটা কথা বলা উচিত, এখানে একটা বেড়াল আছে, মানে এই এডওয়ার্ড বেড়ালটা আছে। ঠাকুমার ঝুলিতেও একটা বেড়াল ছিল হরি, সেই হরির মৃত্যু ঘিরে মানে গল্প জট বেঁধেছিল। এখানে যে এডওয়ার্ড তার মিসিং ঘিরে গল্পটা দানা বেঁধেছে। তো এখানে ভিএফএক্সের দ্বারা বেড়ালটাকে এমনভাবে দেখানো হয়েছে সেটা বেড়াল না চিতাবাঘ তোমরা দেখে গুলিয়ে ফেলবে। তো এই হচ্ছে ভিএফএক্সের কাজ। তো ওভারঅল এই গোটা মুভিটা আমার কাছে একটা স্ক্যাম বলেই মনে হয়েছে, এবং উইন্ডোজের থেকে যে এক্সপেকটেশন নিয়ে মুভিটা দেখতে গেছিলাম এবারও কিন্তু সেই এক্সপেকটেশনটা তারা ফুলফিল করতে পারেনি। তো এটাই ছিল এই মুভিটাকে নিয়ে আমার ব্যক্তিগত আলোচনা। তোমরা যারা মুভিটা দেখোনি, ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো, পয়সা সময় বেঁচে গেছে। এবং যারা দেখেছো এক্সপিরিয়েন্সটা কী সেটা কমেন্ট সেকশনে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো। কতটা ভালো লেগেছে কতটা মন্দ লেগেছে সেটা আমাকে জানাও। যদিও আর্ট ফর্মের ভালো মন্দ লাগাটা একটা সাবজেক্টিভ, তোমাদের ভালো লাগতেই পারে, এবং আমার ভিডিও নিয়ে তোমাদের যদি কোনো আলোচনা থাকে সেটাও কমেন্ট সেকশনে জানিও, ভালো লাগুক মন্দ লাগুক। এবং যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো, এবং বেল আইকনটা ফার্দার নোটিফিকেশান জন্য টিপে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।